বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আপনারা এর মধ্যে জেনেছেন যে ভেনেজুয়েলার যে অপোজিশন ডেমোক্রেটিক লিডার তিনি হচ্ছেন মারিয়া করিনা মাচাদো এবছরের নোবেল পিস প্রাইজ পেয়েছেন শান্তি পুরস্কার হিসাবে। এবার আমার মনে একটা বিষয় খুব খুঁতখুত করছিল যে কী ব্যাপার, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো এত বড় একজন শক্তিশালী মানুষ, যিনি সারা পৃথিবীকে বিভিন্ন ট্যারিফ ধমক দিয়ে ঝুঁকিয়ে রেখেছেন এবং নিজে নোবেল প্রাইজের দাবি করে রেখেছিলেন। শুধু তাই নয়, নোবেল কমিটি যে নরওয়ের যে কমিটি, তার যে নরওয়ের যে অর্থমন্ত্রী, তাকে তিনি ফোন করে বলেছেন আমি যাতে নোবেল প্রাইজ পাই এটা আপনি দেখবেন। সেরকম একটি মানুষ যে খুব আশা করেছিলাম, যাকে অনেক পাকিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, এমনকি শেষমেশ ইসরায়েলও তাকে শান্তি পিস প্রাইজ দেয় একরকম পরোক্ষে তাকে সমর্থন করেছিল, কিন্তু তিনি পেলেন না। হঠাৎ এই ভদ্রমহিলা কেন পেলেন? তাহলে এর বায়োডাটাটা আমার একটু সার্চ করে দেখতে হবে। এখন ভেনেজুয়েলা হচ্ছে দক্ষিণ আমেরিকার উপরের দিকের একটা দেশ, ঠিক ব্রাজিলের উপরে বা কলম্বিয়া ব্রাজিলের উপরে বলা যায়। এই ভেনেজুয়েলা একটা ভয়ানক তৈল সমৃদ্ধ দেশ ভয়ানক তৈল সমৃদ্ধ দেশ। ভেনেজুয়েলা একটা ভয়ানক তৈল সমৃদ্ধ দেশ। এই রাজধানী হচ্ছে কারাকাস। তার একটা ইতিহাস আছে। একটা সময়ে এই কারাকাসকে কেন্দ্র করেই ভেনেজুয়েলা দেশটা গড়ে উঠেছিল। এই কারাকাসে মূলত সব দেশেই যেমন নেটিভ পিপিল থাকতো, সেরকম নেটিভ পিপিল আদি মানুষ তারা সব থাকতো। এখানে প্রথম স্প্যানিশরা ওই 1500-1600 শতাব্দীর ওই 60-70-এর দশকে এখানে এসে ঢুকে তারা প্রথমে ওখানে বসবাস করার চেষ্টা করে, ওখানে গাছটায় লাগানোর চেষ্টা করে, কিন্তু ওখানকার নেটিভদের সঙ্গে তাদের যুদ্ধ হয়, তারা তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে মাঝে জার্মানির কিছু যোদ্ধা বা নাবিক সেলার তারা ওখানে গেছিল, তারাও চেষ্টা করেছিল, প্রথমের দিকে পারেনি। পরবর্তীকালে কিন্তু তারা ওখানে কারাকাসকে আস্তে আস্তে দখল করে এবং নেটিভ দিকে 2-3 ভাগে ভাগ করে দেয়, দিয়ে তাদের নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে দেয়, যেটা সব জায়গাতেই এরা করেছে। যে ইউরোপিয়ান কান্ট্রির যে সমস্ত যে দেশগুলো যারা সারা পৃথিবীর বুকে কর্ণ করেছিল, তারা সবাই বিভিন্ন জায়গাতে এগুলো করেছে। তো সেটা ভারতবর্ষও আমরা তার ইতিহাস পড়ে সব জানতে পারি যে ব্রিটিশরা কীভাবে ভারতে এসে রাজত্বটা শুরু করেছিল। তো তারপরে সেখানে তারা ফাইনালি সেখানে বসে যায় এবং স্প্যানিশরাও আস্তে আস্তে সেখানে এসে যায় এবং সেখানকার জমি দখল করে। এখন ওখানে দেখা গেছে কয়েকটা জিনিস, ওই কারাকাসের সমুদ্র তীরে, এবং ওখানে বেশ তুলো চাষ প্রচুর হয়, সবজি চাষ প্রচুর হয়, গম চাষ প্রচুর হয়, এবং ওখানকার যে সমুদ্রের নিচে যে পার্লস, অর্থাৎ যেগুলোকে মুক্তা বলা হয়, সেই মুক্তা খুবই পাওয়া যায়। তো ফলে ওরা ওখানে যে একদম জাঁকিয়ে বসে। আস্তে আস্তে নেটিভদের সঙ্গে তাদের মিলনটা ঘটে, যদি এখনও তার কিছু টেনশন ভেনেজুয়েলাতে আছে। যাই হোক, পরবর্তীকালে ভেনেজুয়েলায় অনেক তেল আবিষ্কৃত হয়। এখন এই শতাব্দীর প্রথমের দিকে যে ভেনেজুয়েলাতে একটা বিপ্লব হয়, সেই বিপ্লবটা একটা কমিউনিস্ট বিপ্লব বলা হয়। সেই কমিউনিস্ট বিপ্লবে প্রথম উগো স্যাভেজ তিনি এসে ওখানকার ক্ষমতা দখল করেন। তো উগো স্যাভেজ এসে ক্ষমতা দখল করে প্রথমেই বলে যে দেশের একটা সোশ্যালিস্ট পার্টি দেশের কাউকে আর সবটাই দেশের সমস্ত সম্পদ হচ্ছে যে সরকার সমস্ত দেশের দায়িত্ব নিয়ে নেবে। এর ফল যেটা হলো, দেখা গেল ভেনেজুয়েলা ভয়ানকভাবে ইনফ্লেশন হলো, আর্থিকভাবে ভেনেজুয়েলা ভীষণভাবে ভেঙে পড়লো। বাজারে যে একটা পাউরুটি কিনতে গেলে যে একেবারে 1 বাক্স টাকা নিয়ে যেত, এরকম একটা অবস্থায় ভেনেজুয়েলাতে দাঁড়িয়ে গেল। কারণ সবাই ভেবেছিল সরকার ওই তেল বিক্রি করে টাকা নিয়ে এসে সবাইকে খাওয়াবে এবং ব্যবস্থা করবে। তো সেই ব্যবস্থাটা কদিন চলবে? দেশের মানুষ যদি উৎপাদনের সঙ্গে যুক্ত হয়, দেশের মানুষ যদি মানে পরিশ্রম না করে, খালি তো বসে বসে খেলে পড়ে, সেভাবে কোনো দেশই চলতে পারে না। তো ভেনেজুয়েলার অবস্থা সেরকমই হয়েছিল। যাক, এরপর সেখানে উগো সাবেজ চলে যাওয়ার পর সেখানকার এখন যে প্রেসিডেন্ট আছেন তিনি হচ্ছেন নিকোলাস মাদুরোই। সেই নিকোলাস মাদুরোই তার সঙ্গে মূলত এই যে করিনা মাচাদো, তার মূল লড়াইটা।
এখন করিনা মাচাদোর আমি প্রোফাইলটা দেখছিলাম যে কী কারণে তিনি হঠাৎ পিস প্রাইজ পেলেন। তার বয়স 58 বছর। তিনি কারাকাসেই জন্মেছিলেন, ভেনেজুয়েলার, 1967 সালে, 7ই অক্টোবর 1967 সালে। তার বাবা কিন্তু একজন বেশ ধনী লোক। তার ওখানে স্টিল ফ্যাক্টরি ছিল, বা স্টিল ফ্যাক্টরির তার শেয়ার হোল্ডার ছিল। সে কিন্তু বেশ ধনী লোক এবং আপার ক্লাস তার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। নিজে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে ট্রেনিং নিয়েছে, তারপর সে নাকি মাস্টার্স ডিগ্রিও করেছে ইয়ে নিয়ে, কমার্স নিয়ে। তো এটা তার হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এবং তিনি দেখা গেল এই যে মাদুরো, তার এগেনস্টে ভীষণভাবে লড়াই শুরু করে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি যে প্রাইমারি ইলেকশন হয় ভেনেজুয়েলাতে 2023 সালে, সেখানে তিনি কিন্তু ব্যাপকভাবে জয়লাভ করেন। এবং এই জয়লাভ করার পর তিনি যখন একটা বড় মিছিল করছিলেন, সেই সময় তার উপর একটা ব্যান লাগিয়ে দেওয়া হয় এবং ব্যান লাগিয়ে দেওয়ার পরে তাকে বাধ্য হতে হয় যে তিনি আর সেখান থেকে খুব একটা কিছু লাভজনক করতে পারেননি। যদিও তারপরে যে 2024 সালে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, সেখানে নিকোলাস মাদুরোর সাথে তার ডাইরেক্ট ফাইট হয় এবং সেখানকার সে যে ভোটের ফাইটটা হয়েছিল, অর্থাৎ যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে ওখানে ভেনেজুয়েলার যে ইলেকশন অথরিটি, তারা কিন্তু বলেছিল মাদুরো জিতে গেছে, কিন্তু তারা ডিটেল কোনো যে ভোটের রেজাল্ট সেটা তারা পাবলিশ করে। সেটা অবশ্যই বোঝাই যাচ্ছে যে মাদুরোর প্রেসারের জন্যই পাবলিশ করেন, মাদুরোই হচ্ছে সেখানে ক্ষমতাশালী। এরপরে তাকে কিছুদিনের জন্য লুকিয়ে পড়তে হয়, অর্থাৎ তিনি হাইডিংয়ে চলে যান, মাচাদো হাইডিংয়ে চলে যান। এবং জানুয়ারি মাসে, এই 2025-এর জানুয়ারি মাসে, যখন ওই মাদুরোর যে ইনাগুরেশন ছিল, অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে তার যে শপথ গ্রহণ ছিল, সেই শপথ গ্রহণের সময় তিনি বেরিয়ে আসেন এবং সেখানে তিনি প্রতিবাদ করেন যে না, এটা রিগড ইলেকশন এবং এই ইলেকশনকে আমি মানছি না এবং তিনি হতে পারবেন না। তখন তাকে কিছুদিনের জন্য অ্যারেস্ট করে ওই মাদুরোই সরকার, এবং অ্যারেস্ট করে এবং তারপরে তাকে ফেরত দিয়ে দেয়। তো তার একটা হচ্ছে, তিনি ভেনেজুয়েলাতে গণতন্ত্রের জন্য ভয়ানকভাবে লড়াই করছেন এবং তার একটা বিপ্লবী যে একটা ভাবমূর্তি আছে। তিনি ট্রাকের উপর যখন প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে উঠে বলেন, তাকে সবাই হাজার হাজার লোক দেখতে আসে। তার পরিবার আছে, 3টি ছেলেও আছে, এবং তিনি যে অ্যাডভোকেট যেটা করেন ভেনেজুয়েলাতে, সেটা হচ্ছে লিবারাল ইকোনমিক রিফর্মসের কথা বলেন। অর্থাৎ আর্থিক যে সংস্কার, সেই সংস্কারটা করতে হবে এবং সেটাকে লিবারাল দৃষ্টিভঙ্গি করতে হবে। এবং যে সমস্ত তৈলক্ষেত্র বা অয়েল কোম্পানি যেগুলো সব রাষ্ট্র দখল করে গেছে, সেগুলোকে ছেড়ে দিতে হবে এবং সেগুলোকে প্রাইভেটাইজেশন করতে হবে। এবং তিনি বিশেষ করে জনগণের জন্য, যারা গরিব মানুষ তাদের জন্য ওয়েলফেয়ার প্রোগ্রাম অনেক রকম চালু করার পক্ষপাতী, যাতে সেই জনগণের যে আর্থিক উন্নতি হয়, তাদের জীবনযাত্রার মানের উন্নতি হয়। এখন এইখানে কী হচ্ছে, মাদুরো গভর্নমেন্ট তার উপরে একটা দোষারোপ করে যে তিনি হচ্ছে যে এলিট ক্লাস থেকে এসেছেন এবং তিনি এলিটদের কথা বেশি করে ভাবছেন। যদিও তিনি ওই কথাটা বলেছেন যে না, গ্রামের গরিব মানুষদের জন্য, শহরের গরিব মানুষদের জন্য, বস্তির মানুষদের জন্য এবং যারা আর্থিক সীমার নিচে আছে তাদের জন্য বিভিন্ন ওয়েলফেয়ার প্রোগ্রাম চালু করতে হবে। তো এইরকম অবস্থায় তিনি ভয়ানকভাবে লড়াইটা চালিয়ে যাচ্ছেন এবং তাকে, যদিও তার যে সমস্ত সিনিয়র আর লিডার ছিল সঙ্গী টঙ্গী, তার থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে এবং তাদেরকে বেশিরভাগ লোককে জেলবন্দি করে দেওয়া হয়েছে, ডিটেন করে দেওয়া হয়েছে, অথবা তারা বাধ্য হয়েছে ওখান থেকে কলম্বিয়া, আমেরিকা, মেক্সিকো এইসব জায়গায় পালিয়ে যেতে। কারণ মাদুরোর যে অ্যাডমিনিস্ট্রেশন, তারা ভয়ানকভাবে তাদের উপর একটা দমনপীড়ন শুরু করেছে। এখন মাদুরো অ্যাডমিনিস্ট্রেশন এর যে একটা দল, রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটাকে তারা বলে যে এরা একটা ক্রিমিনাল মাফিয়া পার্টি এবং এদিকে কখনোই এই ভেনেজুয়েলার ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তো এই যে ভেনেজুয়েলাতে যে তিনি গণতন্ত্র ফেরানোর জন্য যে লড়াইটা চালাচ্ছেন এবং সেখানকার আর্থিক সুধারণার চেষ্টা করছেন, এবং তিনি যেভাবে ওই একটা একনায়কতন্ত্রী যে মাদুরো সরকার, তার বিরুদ্ধে লড়াই করছেন, এটাই হচ্ছে তার যে নোবেল পিস প্রাইজ পাওয়া, এটাই কারণ। এই সমস্ত বিশেষ তার যে অ্যাক্টিভিজম, অর্থাৎ তার যে কার্যক্রম, সেটাই তাকে নোবেল পিস প্রাইজ পেতে সাহায্য করেছে এবং আমেরিকান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিয়ে তিনি নোবেল পিস প্রাইজ এবারে
জয়লাভ করেছেন এবং নোবেল কমিটি তাকে এটা অ্যাওয়ার্ড করেছে। এইটা একটা ভয়ানক নতুন ব্যাপার, যেহেতু ডোনাল্ড ট্রাম্প একজন প্রতিযোগী ছিলেন এইটাতে, সেজন্য এটা আজকে সারা পৃথিবীর মিডিয়াতে ভীষণভাবে আলোচনা হচ্ছে। আমি এইখানে এই ভিডিওটি শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।